আসসালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের হট টপিক ছাত্র রাজনীতি। স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আমরা বিগত সময়ে দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয় বুয়েটের ক্যাম্পাস থেকে। সেখানে আবরার হত্যার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং যারা আবরার হত্যার পেছনে জড়িত ছিল তারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারাই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যার প্রেক্ষিতে পরবর্তীতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল এবং বিভিন্ন সময়ে নানা ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র রাজনীতি বা বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সামনে আসে এবং 2024 সালের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ঘটে, এই গণ অভ্যুত্থানের বড় একটা অংশের দাবি ছিল যে কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যাতে না থাকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ ছাত্র রাজনীতি থেকে মুক্ত থাকতে হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই রাজনীতি থেকে মুক্ত রাখা না, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারাও যাতে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া থেকে শিক্ষকতার মতো মহান পেশাকে কলুষিত না করেন সে বিষয়েও দাবি দাওয়া পেশ করা হয়েছিল। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে কুয়েট, চুয়েট, এই ধরনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা তাদের ক্যাম্পাসে শিক্ষক এবং ছাত্রের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে। তো এখন আমরা যেটি দেখেছি যে প্রথম আলোর মতো একটি পত্রিকা এটা জরিপ চালিয়েছে, যেখানে সাধারণ মানুষ এবং ছাত্রদের পক্ষ থেকে যারা ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চান না, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে, এমন জরিপে 93% মানুষ বা সাধারণ মানুষ তারা ভোট দিয়েছেন যে তারা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চান না। এটা বর্তমান সময়ের জন্য আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ একটি দাবি, কেননা বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন যে দেশের মেধার বিকাশ হোক, এদেশের ক্যাম্পাসগুলো নিরাপদ থাকুক, এদেশের শিক্ষার্থীরা সন্ত্রাসমুক্ত হয়ে তাদের ছাত্রজীবন শেষ করুক, তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে বন্ধ করতে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনি বলতে পারেন যে এখানে লিডারশিপ তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়। আসলে নেতৃত্ব তৈরি হওয়ার জন্য ছাত্র রাজনীতির বাইরেও অনেক ধরনের পদ্ধতি রয়েছে। ছাত্র সংসদ কিংবা ছাত্র সংসদের মতো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সৃষ্টির মাধ্যমে একটি ক্যাম্পাস লিডারশিপের প্র্যাকটিস করতে পারে। লিডারশিপের প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র যে পলিটিক্সই একমাত্র উপায় বা অবলম্বন তা কিন্তু নয়। তো কাজেই এটার জন্য বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করার মাধ্যমে লিডারশিপের বা নেতৃত্বের অনুশীলনটা হতে পারে। তো কাজেই এই জরিপে নিশ্চয়ই অধিকাংশ মানুষ, 93% মানুষ যেহেতু ভোট দিয়েছে, তারা ছাত্র রাজনীতি চান না শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মনে হয় এটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিবেচনা করা উচিত এবং এটা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি, তারা যেহেতু চান না যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে থাকুক, সেহেতু এটা না থাকাই উত্তম। এই বিষয়ে আমি তেমন কিছু বলবো না। এটা আমরা ইতিমধ্যে বাংলাদেশের 52 বছর স্বাধীনতার হয়ে গেল, 52 বছরেরও বেশি সময়ে পার করেও আমরা কিন্তু বাংলাদেশকে একটি স্থিতিশীল, একটি সুসংহত, একটা সহনশীল প্ল্যাটফর্মে দেখতে পাই নাই। বাংলাদেশের রাজনীতিকে আমরা সেই ধরনের প্ল্যাটফর্মে দেখতে পাই নাই। সো বাংলাদেশে আসলে ফিউচারে ছাত্র রাজনীতির কোনো একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি প্রমাণিত হলো যে সাধারণ ছাত্ররাই অধিকারের জন্য, দাবি আদায়ের জন্য যথেষ্ট, এবং তারা যদি সঠিক শিক্ষা ব্যবস্থা বা সঠিক কারিকুলামের মধ্য দিয়ে বড় হয়, তাহলে তারা কিন্তু দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে এবং দেশের বিপদে বা বিপদকালীন সময়ে তারা এগিয়ে আসতে পারবে। তা কাজেই এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিবেচ্য বিষয় হতে পারে এবং এটার ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে নেওয়া যেতে পারে। এখন যে বিষয়গুলোতে কথা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের একটি হচ্ছে সংবিধান, আর দ্বিতীয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আমলা এবং পরিকল্পনা। তো প্রথম বিষয় হচ্ছে সংবিধান। সংবিধান নিয়ে সবাই কথা বলছে যে বাংলাদেশকে যদি সংস্কার করতে হয় তাহলে প্রথমেই তার সংবিধানটিকে সংস্কার করতে হবে এবং একটা বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর সেই দেশের সংবিধানকে সমুন্নত রাখাটা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে, এটা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে। যেহেতু আমরা জানি যে স্বৈরাচার তার সময়কাল এমনভাবে কাটিয়েছে
সে তার ইচ্ছে মতো তার প্রয়োজন অনুযায়ী সে আইন সাজিয়েছে, আইন প্রণয়ন করেছে, সংবিধানের সংশোধন করেছে। বিশেষ করে সংবিধানের ত্রয়োদশ থেকে পঞ্চদশ সংশোধনী পর্যন্ত যে সংশোধনগুলো হয়েছে এগুলোর বেশিরভাগই ছিল আওয়ামী লীগের স্বার্থে। আওয়ামী লীগ তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে যে পরিকল্পনাগুলো করেছিল তার অংশবিশেষ। এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সে প্রমাণ করতে চেয়েছে যে সংবিধানের ওপরে আসলে অন্য কিছু নেই, সংবিধানই হচ্ছে সবকিছু। কিন্তু আসলে সেই সংবিধান তো তারা নিজেরাই তৈরি করেছে। এটা হচ্ছে দুর্নীতি করার সংবিধান, এটা হচ্ছে জুলুম করার সংবিধান। এই সংবিধানকে এখন ছুঁড়ে ফেলা ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলে সাধারণ মানুষ মনে করছে। এবং বিশিষ্টজন এই ব্যাপারে মন্তব্য পেশ করেছেন যে একটা বিপ্লবের পর, একটা গণ অভ্যুত্থানের পর সে দেশের পূর্বের সংবিধান কার্যকর হতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সংবিধানের আলোকেই কিন্তু সে শপথ বাক্য পাঠ করছে, কিংবা ওই সংবিধানের যে রাষ্ট্রপতি আছে সেই রাষ্ট্রপতির কাছে অনুমোদন নিয়ে তারা দেশ পরিচালনা করছে। এটি একটি লজ্জারও বিষয়। এটি একেবারে কোনো ধরনের যুক্তি ছাড়াই, এখানে যুক্তি প্রয়োজন নেই, এখানে হয়তো বা কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এতটুকু স্বাভাবিক। কিন্তু এটার পক্ষে যুক্তি দেওয়ার মতো কোনো উপায় নেই যে একটা বিপ্লবের পর, একটা গণ অভ্যুত্থানের পর সে দেশের পূর্বের সংবিধান বা কালো সংবিধান বলা যেতে পারে, এই কালো সংবিধানকে সমুন্নত রাখা, এটা বা সেই সংবিধানের আলোকে কোনো কার্যক্রম বা কোনো নীতি নির্ধারণ করা বা শপথ বাক্য পাঠ করা, এটা আসলে কোনো ধরনের নৈতিকতা, রাষ্ট্রীয় নৈতিকতার পর্যায়ে পড়ে না। বরং এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার যে একটা চূড়ান্ত ধস হয়েছে, তার সাথে সাথে আমাদের সাধারণ মানুষদেরও বা আমাদেরকে যারা এখন নেতৃত্ব দেবেন বা আমাদের যারা শাসন করবেন, যারা আমাদের শাসক হবেন, তাদের আদর্শের জায়গা, তাদের বোধ বুদ্ধির জায়গাটিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। তো কাজে আমাদের সংবিধান পরিবর্তন দরকার, একেবারে পরিবর্তন করতে হবে, নতুন রূপে তৈরি করতে হবে, বা সংবিধানকে সৃষ্টি করতে হবে, নতুন করে সংবিধান তৈরি করতে হবে। এই সংবিধান হবে জনগণের সংবিধান, বাংলাদেশের স্বার্থে সংবিধান, বাংলাদেশের মানুষের যে চাওয়া, সেই চাওয়ার প্রেক্ষিতে বা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এমন সংবিধান প্রয়োজন। এবং এমন সংবিধান প্রণয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং এই কাজে একটা টিম গঠন করে দেওয়া। যদিও আমরা জানি না স্পষ্টত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আসলে সকল বিষয়ে সিদ্ধান্ত হুটহাট করে নেওয়া সম্ভব না, তারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছেন। তাদের প্রয়োজন একটা পরামর্শক টিম, যে পরামর্শক টিমের পরামর্শের ভিত্তিতে তারা অতি দ্রুত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে, সেটি প্রতি বিপ্লব অথবা কোনো ধরনের কু অথবা কোনো ধরনের বৈদেশিক চাপ, যে কোনো পরিস্থিতি যাতে তারা মোকাবেলা করে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে, এই নাজেহাল পরিস্থিতিকে একটা পর্যায়ে নিয়ে বাংলাদেশের মানুষকে স্বস্তি এবং মুক্তি দিতে পারেন। তাদের এই কাজের জন্য প্রয়োজন হবে প্রথমেই এই সংবিধানের উপরে হাত দেওয়া এবং এই সংবিধান নিয়ে কাজ করা। শুধুমাত্র কনস্টিটিউশনাল বিষয় এখানে গুরুত্বপূর্ণ না, তার সাথে সাথে প্রয়োজন রয়েছে আপনার সংবিধানের অর্গানোগ্রামটাকে এস্টাবলিশ করতে হবে। এই এস্টাবলিশ করার জন্য যা কিছু করা প্রয়োজন, একটা অর্গানোগ্রাম দাঁড় করানোর অর্থ হচ্ছে একটা রাষ্ট্রের অর্গানোগ্রাম, সেখানে তার বিচার বিভাগ রয়েছে, সেখানে তার আইন বিভাগ রয়েছে, সেখানে তার প্রশাসন রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তখন অর্গানোগ্রাম যখন সেট আপ হয়ে যাবে, তখন একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী, একটা রাষ্ট্রের সামরিক বাহিনী, একটা রাষ্ট্রের আমলাতন্ত্র সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ধীরে ধীরে, এবং সেখানে একটা জবাবদিহিতার সূচনা ঘটবে। একটা জবাবদিহিতার প্রশাসন সৃষ্টি হওয়া মানে আসলে মূলত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। মনে হয় বাংলাদেশে এখন উপযুক্ত সময় যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং এই পদক্ষেপটি হবে জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে, যাতে করে আগামী দিনে বাংলাদেশের মানুষ এই ধরনের কোনো প্রেক্ষাপটের সৃষ্টি না হয় যেখানে হাজার মানুষকে রক্ত দিয়ে স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে হবে অথবা তাকে দেশ ত্যাগে বাধ্য করতে হবে। এমন পরিস্থিতি যাতে দ্বিতীয়বার আর তৈরি না হয়, সেজন্য একটি শক্তিশালী, একটি জনবান্ধব সংবিধান বাংলাদেশের জন্য প্রণয়নের অতি গুরুত্ব রয়েছে এবং এটির দাবি বিভিন্ন মহল থেকে বিভিন্ন জন পেশ করছেন। সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছি। বাংলাদেশে বন্যার পরিস্থিতি এখন আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, এই সকল অঞ্চলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, এই বৃষ্টিতে প্লাবিত হয়েছে প্রায় এই জেলার উপকূলীয় প্রত্যেকটা অঞ্চলই প্লাবিত হয়ে গিয়েছে এবং মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের মানুষের আসলে যেটি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন,
তা হচ্ছে বন্যা কবলিত অঞ্চলগুলোতে বা এলাকাগুলোতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি জমে গিয়েছে, রাস্তাঘাট ডুবে গিয়েছে, বাড়িঘর হয়তো বা এখনো ডুবে যায় নাই, কিন্তু অধিকাংশ বাড়িতেই কিন্তু উঠোনের পর্যন্ত পানি চলে এসেছে। এই বন্যা পরিস্থিতিতে কি করা উচিত? এখানকার মানুষের আর্থিক স্বাবলম্বন তুলনামূলকভাবে ভালো, হয়তোবা শতকরা 10 ভাগ মানুষের আর্থিক অবস্থা স্বয়ংসম্পূর্ণ না। তাদেরকে অবশ্যই আর্থিক এবং বিভিন্নভাবে সহযোগিতা করা যেতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা ভালো, কিন্তু তাদের যেটি প্রয়োজন এখন সেটি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা, যাদের দিয়ে তাদের টাকা ব্যয় করে তারা নিজেদের টাকা দিয়ে বাজার করার মতো লোক পাচ্ছেন না, অর্থাৎ হোম ডেলিভারি দেওয়ার পরিস্থিতি এখন নেই। কিন্তু কেউ যদি এগিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সকল অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যাতায়াতে সম্ভব হচ্ছে না, পানির কারণে নৌকার প্রয়োজন হচ্ছে, সে সকল অঞ্চলগুলোতে সে সকল মানুষগুলোকে সাহায্য করার জন্য চাইলে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক টিম গঠন করে এগিয়ে আসতে পারেন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সেবা করার, জনসেবা করার যথেষ্ট একটা সুযোগ রয়েছে। লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম অঞ্চলগুলোতে এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে তারা যাতে স্বেচ্ছাসেবক টিম গঠন করে যে মানুষগুলোকে শুধুমাত্র পণ্য সরবরাহ করে দিলেই চলবে, তারা অর্থ সহায়তা দেওয়ার জন্য বা তাদের নিজেদের অর্থের সামর্থ্য রয়েছে, তাদেরকে সেই অর্থ দিয়ে তাদের বাজার সদাই এগুলো করে দিলেই মোটামুটি তাদের এই পরিস্থিতিতে অনেকটা লাঘব হবে এবং তারা স্বস্তি পাবে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতে ফেলেছেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রায় সময় পড়ছে। 2004 সালে দক্ষিণবঙ্গে প্রথম এর পূর্বের বন্যা হয়েছিল, এখন দ্বিতীয়বার 20 বছর পর 2024 সালে এখন আবারও বন্যায় প্লাবিত বিভিন্ন অঞ্চল। এই জনদুর্ভোগ যাতে স্থায়ী না হয় আল্লাহর কাছে আমরা তো দোয়া করব, এবং এই দোয়া করার পাশাপাশি আমরা মানুষের সেবায় এগিয়ে যাব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং এই অঞ্চলের মানুষগুলোকে কিভাবে সহায়তা করা যেতে পারে এবং এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যার কারণে বা পানির প্রবাহের কারণে, রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সকল জায়গাতে কিভাবে পরবর্তীতে সংস্করণের জন্য বা কিংবা কিছু মানুষকে পুনর্বাসনের জন্য যে সহযোগিতাগুলো করার প্রয়োজন হবে, সেই সহযোগিতাগুলো কিভাবে করা যাবে, এখন কিভাবে করা যাবে, পরবর্তীতে কিভাবে করা যাবে, এজন্য রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে একটা সুন্দর পরিকল্পনা করা এবং স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে কিংবা প্রত্যেকটা ইউনিয়নে সেবা অব্যাহত রাখা। কারণ আমরা মানুষের জন্য এবং আমরা আমাদের প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে আসব এবং একজন আরেকজনকে সহযোগিতা করব, যাতে করে আমরা বিপদে আপদে প্রত্যেকে মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন এবং আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্যোগ কবলিত এলাকা যেগুলোতে এখন বন্যায় প্লাবিত, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় প্লাবন সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং পরিস্থিতির যখন উন্নয়ন ঘটবে, যখন পানি নেমে যাবে, তখন কি ধরনের পদক্ষেপ বা পরিকল্পনা প্রয়োজন হতে পারে, কি ধরনের কর্মসূচি তখন নেওয়া যেতে পারে, দুই ভাগে ভাগ করে কাজ করা উচিত। বন্যা দুর্যোগকে কখনো প্রতিহত করা যায় না বা প্রতিরোধ করার জন্য আপনি শক্তি সামর্থ্য ব্যয় করবেন এই সুযোগ নেই, কারণ কিছু বিষয় আছে এটা আল্লাহ তাআলার এখতিয়ারে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপকারের স্বার্থে অথবা তার বান্দাদের কর্মের ফলের স্বার্থে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষাও করতে পারেন। আবার বন্যার মাধ্যমে অনেক উপকারিতাও রয়েছে, হতে পারে আল্লাহ তাআলা এখানে কল্যাণ নিহিত রাখতে পারেন। তবে আমরা আল্লাহর কাছে যেটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ যাতে সকল প্রকার দুর্যোগ পরিস্থিতি থেকে যাতে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং এর যে অনিষ্ট রয়েছে, অনিষ্ট থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। কারণ প্লাবন ভালো আছে, আবার প্লাবনের মন্দ দিকও আছে। আল্লাহ যাতে আমাদেরকে কল্যাণের দিকটি দান করেন। প্লাবনের মাধ্যমে পলিমাটির সৃষ্টি হয়, তারপরে প্লাবনের মাধ্যমে এই যে মৎস্য সম্পদের আহরণ বৃদ্ধি পায়, প্লাবনের মাধ্যমে বিভিন্ন প্রাণ ও সজীব জীববৈচিত্র্যের সৃষ্টি হয়, উদ্ভব ঘটে এবং একটা বৈচিত্র্যময় পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে গুরুত্বের দিকগুলো রয়েছে বা যে সুবিধার দিকগুলো রয়েছে, ঠিক বিপরীতে প্লাবনের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, যে অপকারিতা রয়েছে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অনিষ্টগুলো থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন, আমরা এই দোয়াও করব, আল্লাহর সাহায্য কামনা করব। পাশাপাশি মানুষ হিসেবে একজন আরেকজনের উপকারে এবং সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব। এই পরিস্থিতিকে আমরা যাতে সুন্দরভাবে সামাল দিতে পারি সেই দোয়া এবং সকলের নিকট সহযোগিতা কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।